আমরা এখানে জাস্ট টিউশন ফিটা যদি দিতে পারি তাহলে উই আর গুড। আমরা এখানে এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইজিলি আমরা জব পাবো। আমরা এখানে পার্ট টাইম কাজ করে আমাদের হাউজিং, ফুড অ্যাকোমোডেশন এগুলো আমরা পে করতে পারবো, রেন্টস পে করতে পারবো, ফুডের জন্য পে করতে পারবো। বাট দেয়ার ইজ নো জব রাইট নাও। আমি যদি আজকে বাংলাদেশের একটা এভারেজ ছেলে মেয়েকে জিজ্ঞেস করি তুমি কানাডা যেতে চাও কিনা, তারা চোখ বন্ধ করে বলবে হ্যাঁ। টরন্টোতে যদি আপনি এখন থাকেন, I'm talking about just last 2 years, housing crisis is one of the worst in the world in Toronto and we have the most expensive housing market in the world. জাস্ট আপনি 3 মাসের একটা অড জবের কন্ট্রাক্ট পাচ্ছেন and then next contract আপনার নাই. What will be your life exactly? How the system is right now, what's political situation, what's the socio-economic structure right now, what's the housing crisis, কিছুই জানে না তারা। যখন একটা স্টুডেন্ট যখন আসে একদম মনে হয় যে পানির মধ্যে এসে পড়লো। Just don't bring the bare minimum because bare minimum দিয়ে আপনার আসলে চলবে না। Hello everyone, আজকে we have a very exciting podcast. We have Nazwa Salim Apu all the way from Toronto joining us. Thank you Apu for your time. Thank you so much Yahia Amin bhai. This is a wonderful experience for me and a very very warm thank you to you as well for bringing me in here all the way. Considering the huge time difference, but I'm all excited to speak with you. No, all good. এখানে আমাদের এখন সকাল, আপুর এখানে এখন রাত। আমার এখানে 11:30 11:30 Okay, so thank you for this time. আমাদের আজকের ডিসকাশনটা হচ্ছে ইজ অল অ্যাবাউট ক্যানাডার চ্যালেঞ্জেস, প্রজ অ্যান্ড কনস। অ্যান্ড আমি যদি আজকে বাংলাদেশের একটা এভারেজ ছেলে মেয়েকে জিজ্ঞেস করি তুমি কানাডা যেতে চাও কিনা, তারা চোখ বন্ধ করে বলবে হ্যাঁ। অ্যাটলিস্ট আমার কাউন্সেলিংয়ের এক্সপিরিয়েন্সটা, স্পেশালি যারা ইংলিশ মিডিয়ামে পড়ে। অ্যান্ড আমি যদি একটা মিডল এজ পার্সনকে বলি যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা লোকাল কোম্পানিতে কাজ করতেছে যে তুমি কি কানাডায় গিয়ে সেটেল করতে চাও কিনা, দে লাইক চোখ বন্ধ করে হ্যাঁ। সো বাট মেজরিটি অফ দেম তারা কখনো এশিয়ার বাইরে যায় নাই, ইভেন তারা কখনো অনেকে দেশের বাইরেও যায় নাই। সো তারা যখন কানাডায় যায়, যেহেতু আমার প্রবাসী অনেকে আমার সাথে কাউন্সেলিং করে, আই নো দে আর ফেসিং আ লট অফ চ্যালেঞ্জেস। দে আর অপরচুনিটিস ফর শিওর, বাট দে ডোন্ট নো দ্য পার্ট অফ চ্যালেঞ্জেস। আমি যদি গত 2 বছরের স্টাডি বলি, গত 2 বছরে বাংলাদেশে আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ স্টুডেন্টরা আন্ডার গ্র্যাজুয়েট করতে গেছে বোথ ইউএসএতে এবং কানাডাতে, যেটা আমাদের গত 20 বছরে হয় নাই। এবং মাই গেস, এডুকেটেড গেস ইজ দ্য সামনের 5 বছরে এই কার্ভটা সামনে যেতেই থাকবে। কারণ দেয়ার ইজ অ্যাবসোলুটলি লাইক নো ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ইন বাংলাদেশ রাইট নাও দ্যাট আই নো অফ যে কানাডায় আন্ডার গ্রাজুয়েট করতে চায় না, এবং প্যারেন্টস আর অলসো রেডি। তো সেই জায়গাটাতে অ্যাট দ্য সেম টাইম, সো ডেফিনেটলি দে হ্যাভ বেটার ইউনিভার্সিটিস দেন বাংলাদেশ ইউনিভার্সিটিস। তো আপুর কাছে আমি প্রথম যে জায়গা থেকে স্টার্ট করতে চাই, সো ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, you are very well established. আমরা ধাপে ধাপে আপনার ক্যারিয়ার সাকসেস নিয়ে কথা বলবো। You are in Canada for more than 12 years now, doing great. You started as a solo, এটা আপনার সোলো একটা জার্নি। You are a self-made woman in that sense, যে আপনি একদম স্টুডেন্ট হিসেবে স্টার্ট করে একটা লাইক মানে বাংলাদেশি সেন্স একটা ড্রিম লাইফ অ্যাচিভ করছেন উইথ লাইক ফুল টাইম জব অ্যান্ড এভরিথিং, পেপার্স অ্যান্ড অল অফ দ্যাট। So, and a family and all of that. So, and a cat. So, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপু, what do you think are the challenges, particularly let's start with the student, then we'll go up to যারা মিডল এজে সর্ট অফ যায়। স্টুডেন্টরা যখন একটা 18 বছরের স্টুডেন্ট ছেলে বা মেয়ে, তাকে যখন বাবা মা পাঠাচ্ছে, বাবা মা কি সর্ট অফ সাবধানতা বা সতর্কতা মাথায় রাখা উচিত, এবং ছেলেটা বা মেয়েটার কি সতর্কতা মাথায় রাখা উচিত? Right. So this is both a very difficult and a technical question because আমি যখন এসেছি 2010-এর দিকে, তো তখনকার সিচুয়েশন আর I came as an international student as well. তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন 2023, it's like আকাশ আর জমিন difference. It's a huge difference, both in terms of increase in tuition fee, financial situation of the student, of the sponsors, তারপর আপনার economical situation of Canada, economical situation of Bangladesh, socio-economic, political situation, crime situation, housing situation. সো একটা স্টুডেন্ট যখন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে বা যে কোনো সাউথ এশিয়ান কান্ট্রি থেকে যখন আমাদের এখানে আসে, তখন অফকোর্স বাবা মারা অনেক ড্রিমস নিয়ে পাঠায় যে আমার বাচ্চারা যাচ্ছে ওইখানে যে ভালো একটা এডুকেশন নিয়ে
কমপ্লিট করে গ্রাজুয়েশন কমপ্লিট করে ওয়ার্ক পারমিট পায় এখানে স্টুডেন্টসরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা সবাই ওয়ার্ক পারমিট পায় 2 বছর 3 বছরের ওয়ার্ক পারমিট নিয়ে তারা পার্মানেন্ট রেসিডেন্সি পাবে and then eventually they'll get the citizenship just like how I did. That path used to be a dream path and an easy path until 2018 when Express Entry started. So Express Entry হচ্ছে আপনার স্কিল মাইগ্রেশন প্রোগ্রাম যেটা কিনা আগে ছিল না কানাডিয়ান গভর্নমেন্ট যেটা আইআরসিসি ওপেন করেনি যেটা 2018 থেকে ওপেন করা হয়েছে বাট এখন রিসেন্টলি যেটা আমরা দেখছি মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা যদি আমরা বলি বাবা মারা তো অনেক ড্রিমস নিয়ে পাঠায় ভালো কথা বাট এখন রাইট নাও উইথ ইনফ্লেশন উইথ এক্সট্রিমলি হাই ইনফ্লেশন with an extremely tight budgeted economy, with an extremely inflated housing market, with a very short supply of housing, I talk with international students on a day-to-day basis. যারা কিনা আমাকে বলে যে ম্যাডাম বাপু আমরা বাংলাদেশ থেকে আসছি আমাদেরকে বলা হয়েছিল আমরা এখানে জাস্ট টিউশন ফিটা যদি দিতে পারি তাহলে উই আর গুড আমরা এখানে এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা ইজিলি আমরা জব পাবো আমরা এখানে পার্ট টাইম কাজ করে আমাদের হাউজিং ফুড অ্যাকোমোডেশন এগুলো আমরা পে করতে পারবো রেন্ট পে করতে পারবো ফুডের জন্য পে করতে পারবো বাট দেয়ার ইজ নো জব রাইট নাও টু বি ভেরি অনেস্টলি স্পিকিং international students their journey even local immigrants their journey right now I think even if you go to LinkedIn you go to indeed.com যেটা কিনা আমাদের two most highly used job platforms most of the newly immigrated immigrants and most of the 90% of the international students I talk to them on a day-to-day basis ওরা সবাই বলে যে কেন আসলাম এখন তো জব পাচ্ছি না এখন কিভাবে করে রেন্ট পে করব বাবা মারা হয়তো 3 মাস 6 মাস আর মিডল ক্লাস ইনকাম ফ্যামিলি I'm not talking about the very ultra uber upper middle class or upper class because ওই ক্লাসটা কিছুটা হলেও ছোট মিডল ক্লাসের স্টুডেন্টসরা আসে একটু বেশি আমাদের বাংলাদেশ থেকে যেহেতু আমাদের মিডল ক্লাসের স্ট্রাটাটা অনেক বড় ওরা এসে প্রায় কমপ্লেনটা করে এটা হচ্ছে একটা বড় একটা ফাঁদ যেটা কিনা আমাদের বাংলাদেশ থেকে যারা কনসালটেন্টসরা বসে কনসালটেন্সি করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তারা কখনোই বলে না যে তুমি যখন যাবা কিপ ইন মাইন্ড ইউ হ্যাভ ইউর ব্যাকআপ প্ল্যান টু basically maintain your upkeep which is basically your food rent and other expenses for the next 1 year আমি যখন আসছি আমার রেন্ট ছিল তখন একটা বেডরুমের শেয়ার্ড কিচেন শেয়ার্ড ওয়াশরুম সহ যদি আমি টরন্টো ছিলাম না আমি হ্যামিলটনে ছিলাম দ্যাট ওয়াজ অ্যানাদার সিটি $500 এখন আপনি $500 দিয়ে এখন একটা বাথরুম পাবেন না গ্যারেজও পাবেন না মিনিমাম $1,000 which is exactly the double food cost oh my god we are paying 20% 30% higher than even the last 2 years because inflation is out of the roof again I don't want to go into the political situation what basically caused the inflation that is a whole new topic আমি আগে ডিম কিনতাম 12টা ডিম ধরেন 99 cents সেই ডিম এখন $3.99 সো এজেন্টসরা যখন বাংলাদেশ থেকে কনসালটেন্সি করছে they are still keeping that thing in the mind যে হ্যাঁ বাচ্চারা যে এতটুকুই লাগবে খরচ মানে হাইলি হয়তো বা $1,000 a month no $1,500 দিয়েও রেন্ট পাওয়া যাচ্ছে না জিটি এর ভিতরে especially BC and Ontario where 60 to 70% of international students are coming unfortunately because best universities and best colleges সব এখানে সো এই যে একটা ফাইন্যান্সিয়াল ডিসক্রিপেন্সির মধ্যে বাচ্চাগুলো পড়ে এবং আমার খুবই কষ্ট লাগে যেমন রিসেন্টলি একটা নিউজ আমি দেখলাম উইন্ডসর ইউনিভার্সিটি সেখানে আপনার মনে হয় অনেকই স্টুডেন্টস আসে বিকজ সাউথ এশিয়ান বিগ একটা কমিউনিটি আছে তো বাচ্চারা ওখানে আসতে অনেক পছন্দ করে দে ফিল কমফর্টেবল একটা দুইটা স্টোরে বোধ হয় আপনার দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল ওরা দিয়েছে যে উই ওয়ান্ট টু হায়ার সাম সেলস অ্যাসোসিয়েট ম্যাক্সিমাম হয়তো 5 জনকে হায়ার করবে গেস হাউ মেনি স্টুডেন্টস শোড আপ more than 250 they don't have jobs and it's a real scenario I'm not even bringing in the local immigrants who are newly landed immigrants right সবাই এখানে আসে মিডল ইনকাম গ্রুপ যারা আসছে ধরেন বাংলাদেশি মিডল এজ যারা আসে 40 I'm gonna turn 40 next year plain and simple আমার বয়সে যদি কেউ এখন আসে without Canadian education middle age without Canadian degree a full family to support let's say 2 kids or a 1 kid and a wife to support just a normal family you cannot be living into a 1-bedroom apartment you need at least 2 bedroom at least অথবা একটা den আমাদের এখানে বলে 1+1 একটা বেডরুম অথবা একটা den
টরন্টোতে যদি আপনি এখন থাকেন, I'm talking about just last 2 years, housing crisis is one of the worst in the world in Toronto, and we have the Right. most expensive housing market in the world. In the world, I'm specifically emphasizing, we have the most highly inflated real estate market in the world, both Ontario and British Columbia. আগে যে আপনার 1+1 ধরেন একটা অ্যাপার্টমেন্ট ছিল উইথ 1 কিচেন অ্যান্ড ওয়াশরুম, একটা ডেনটা বেসিক্যালি বেডরুম বলা যায় না, ইটস স্মলার দ্যান আ বেডরুম, ওইটা ধরেন ছিল $1,500, that is exactly doubled now. It is $3,000 right now, sometimes with utilities, sometimes without utilities. On top of that, you are not even finding a blue collar job for 3 months, 6 months, 9 months. How long are you going to support your family? odd job. That's number one. Odd job পাওয়া যাচ্ছে না ভাই অনেক সময়। সো আমি বলবো আসেন ভালো কথা ইমিগ্রেশন নিয়ে, সেটা স্টুডেন্টস হোক বা সেটা মিডল এজ কেউ হোক, উইদাউট এডুকেশন, উইদাউট ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে আসবে তার তো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। বাট কিপ ইন মাইন্ড, whatever money you are bringing might not be enough. You should have more backup back home. Both the parents, the sponsor for the international students, should keep that in mind, and also the newly immigrant people who are coming with their family should also keep that in mind, যে আমার 6 মাস পরে লাগতে পারে, because এই এক্স্যাক্টলি সেম সিচুয়েশনটা আমার কিছু ফ্রেন্ডসদের সাথে এখন হচ্ছে, এবং তাদের সাথে আমার লাস্ট ইয়ার বাংলাদেশে যখন দেখা হয়েছে ইন পার্সন, এই বছরও দেখা হয়েছে কিছু ফ্রেন্ডসদের সাথে, and I told them the same thing and they're telling me you were absolutely right. And then the crisis about just to add, the crisis about drugs with international students, এখন যদি বাচ্চারা বাবা মার সাথে আসে দেন কিছুটা তাও দেখাশোনা করা যায় যে আমার বাচ্চা কি করছে। But if you're sending your kid at the age of 18, সে কিনা মাত্র A level কমপ্লিট করেছে, লেটস সে A levels করে সে আসছে, বা সে মাত্র ইন্টার কমপ্লিট করেছে সে আসছে, কোনোদিনও বিদেশে যায় নাই, কোনোদিনও বিদেশে থাকে নাই, রান্না বান্না করে খাওয়া, জব নাই, হোমসিক, severe weather change. Toronto, the temperature can go up to -30. It can go up to -25. It can go up to -28, -40. We can have winter storm. What about the things in your psychological changes? People suffer from depression. Sometimes parents are not even aware. Drugs is so easy to get. Many parents are not even aware that their kids are drug addicted. In some provinces, like British Columbia, সেখানেও কিন্তু আপনার অনেক সময় অনেক ড্রাগস, আমি নাম নিচ্ছি না because I don't want to basically take the name of the drug just due to other reasons. Some very hardcore drugs are legalized. So অনেক জিনিস মাথায় রাখা উচিত আসলে প্যারেন্টসদের। আমি বলবো যে আন্ডার গ্রাজুয়েটও না, মাস্টার্স করতে বাচ্চাদের পাঠান। আমি যেরকম মাস্টার্স করতে আসি, I came at a very mature age, I was 25. I think that's a good age to bring your kids, unless you are accompanying your kids and you can fully control them, you can discipline them, you can keep them under your supervision, যে আমার বাচ্চারা কি করতেছে, then that's a completely different situation, from my personal opinion. এই জায়গাটা আমি একটু সর্ট অফ আরেকটু ছোট্ট করে একটু করব, মানে আপনার ইনপুট জানতে চাবো। সেটা হচ্ছে গিয়ে যে আপনি একটা পয়েন্ট সর্ট অফ আমি আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে টাকার দাম অনেক কমে গেছে। একটা হচ্ছে যে কানাডায় জিনিসের দাম বেড়ে গেছে লেটস সে 25%, আবার টাকার দাম কমে গেছে এবং কানাডিয়ান ডলারের দাম বেড়ে গেছে বাই 20%। সো বেসিক্যালি ইটস আ কেওয়াস। আপনার একটা তো হচ্ছে হাউজিংয়ের অবস্থা এরকম, আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেই 60 লক্ষ টাকার আন্ডার গ্র্যাজুয়েশনটা ছিল সেটা এখন কিন্তু 85 লক্ষ টাকা। 1 কোটি টাকার যে 4 বছর বা 3 বছরের প্রোগ্রামটা ছিল সেটা এখন 1 কোটি 20 লাখ, 1 কোটি 30 লাখ টাকা। ঢাকাতে আমি যেটা দেখতে পাইতেছি, যেটা দ্যাট মেক্স মি ম্যাড, লাইক আই ক্যানট ইমাজিন, কারণ আমি এত কান্না দেখি আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমার চেম্বারে বা আমাদের সেন্টারে কী অবস্থা, বিকজ উই আর দ্য লার্জেস্ট মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার্স ইন মানে প্রাইভেট স্টার্ট আপের মধ্যে। সো দ্য থিং ইজ দ্যাট বাবা মার কোনো খবরও নাই যে বাচ্চাটা কি ক্রাইসিস নিয়ে আসে, এবং বাচ্চাটার ক্রাইসিসটা আমি বাবা মাকে বলতে যাচ্ছি, বাবা মা আমাকে বিশ্বাস করতেছে না, কারণ বাচ্চাটা আমাকে বলছে যে আমি তো বলতে পারবো না, কিন্তু আপনি একটু আমার হয়ে বলেন। ডেফিনেটলি বাচ্চার প্রাইভেসি আমি নষ্ট করছি, বাট বাচ্চাটা আমাকে বলছে আমি আমার আব্বা আমাকে বলতে পারবো না, আপনি একটু বুঝায় বলেন, সো দ্যাট উই ক্যান কাম টু লাইক দ্য সিচুয়েশন ইজ দিস সিম্পলি দ্যাট
বাবা মা একটা লেটস সে মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস, অ্যান্ড বাবা মা তার সমস্ত অ্যাসেট বিক্রি করে বাচ্চাটাকে 18-19 বছর বয়সে পাঠাচ্ছে। বাচ্চাটা হয়তো বাংলাদেশে কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে বা কোনো ভালো বাংলা মিডিয়াম স্কুলে পড়ছে, অ্যান্ড অবভিয়াসলি তাকে কানাডায় আন্ডার গ্রাজুয়েশন করতে হবে, তাহলে তার জীবন শেষ। দ্যাটস দ্য বিলিফ ইন ঢাকা রাইট নাও, ফার্ম বিলিফ। অ্যান্ড সো যেই বাবা মা তার বাচ্চাকে তার বিল্ডিংয়ের পাশের খেলার মাঠে খেলতে দেয় না কারণ সেফ স্পেস না, যেই বাবা মা ধানমন্ডি থেকে বাচ্চাকে গুলশানে একা যেতে দেয় না কারণ এটা সেফ না, সেই একই বাবা মা কানাডাতে 4 বছরের জন্য বাচ্চাকে ছেড়ে দিছে, সেটা যে কোনো কানাডার ইউনিভার্সিটিতে হোক, উইথ ফুল লাইক তার কোনো মানে তার দৃঢ় বিশ্বাস যে ফুল লিবার্টি, ফুল ফ্রিডম, অ্যান্ড ইউনো, কারণ কানাডায় আমি পাঠিয়ে দিছি, কানাডায় তো খারাপ কিছু হইতে পারে না, লাইক ইম্পসিবল। কানাডায় তো ড্রাগ প্রবলেম থাকতে পারে না, কানাডায় তো সেক্স ট্রাফিকিং প্রবলেম থাকতে পারে না, কানাডায় তো কোনো এক্সপ্লয়টেশন থাকতে পারে না। ফাইন, বাবা মা জানে না বাচ্চাটার ইউনিভার্সিটির রেজাল্ট কী, কারণ অনেকগুলো ইউনিভার্সিটির সিস্টেম হচ্ছে বাচ্চার পারমিশন ছাড়া বাবা মা জানবে না। ফাইন, বাবা মা জানে না যে সর্ট অফ বাচ্চাটা সর্ট অফ কার সাথে থাকতেছে, কি করতেছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কিচ্ছু না। অ্যান্ড দেন 2-3 বছর পরে বাবা মা হঠাৎ করে জানতে পারছে বা একটা ইউনিভার্সিটি থেকে চিঠি পাচ্ছে যে তোমার ওকে নিয়ে যেতে হবে, অথবা কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ নিয়ে বাচ্চাটা মানে পুলিশ কাস্টাডিতে, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাটা লাইক একটা পার্টি মানে ভেরি লাইক এডুকেটেড প্যারেন্ট তার বাচ্চাকে নিয়ে সুপার প্রাউড বিকজ বাচ্চা 2019-এ ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে চান্স পাইছে উইথ 25% স্কলারশিপ। অ্যান্ড সেই বাচ্চাটাকে নিয়ে এখন বাবা মা বাংলাদেশে ব্যাক করছে, চিন্তা করছে কোন নিরাময় কেন্দ্রে যাবে বিকজ মানে সে একটা লিগাল হার্ড ড্রাগস নিছে। অ্যান্ড বাবা মা ওয়াজ লাইক আমার বাচ্চা তো নাসায় যাইতেছে সায়েন্টিস্ট হইতে 2019-এ। অ্যান্ড লাইক ইউনো মানে মিন, এটা আমাদের জন্য খুব হয়তো বা ইজি, বাট আমি বাবা মার চিন্তা করি দে সোল্ড এভরিথিং ফর দ্যাট এডুকেশন, দে রিয়েলি ডেড। লাইক 1 কোটি টাকা বাংলাদেশে এখনও অনেক টাকা, এবং দেবের লাইক তাদেরকে সবাই বুঝাইছে যে বাবা তোমার বাচ্চা যদি ব্রিটিশ কলম্বিয়াতে পড়ে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, ওয়ার্ল্ডের এত ভালো ইউনিভার্সিটি। অ্যান্ড অ্যান্ড বাবা মা সোল্ড অলমোস্ট এভরিথিং টু গেট ব্যাক টু আ কিড, যে বাচ্চাটাকে তার সে এখন রিহ্যাব সেন্টার খুঁজতেছে। অ্যান্ড দিস ইজ লাইক দে ব্লিড, মানে দে ক্রাই অ্যান্ড দে ব্লিড, লিটারেলি দে ব্লিড। অ্যান্ড এরকম বাচ্চার সংখ্যা এত বেশি যে বাবা মা হঠাৎ করে 3 বছর পরে জানতে পারে যে বাচ্চাটা ক্লাসে যায় না, বাচ্চাটা ফার্স্ট সেমিস্টারের পরে আর ক্লাসে যায় নাই, সে সারাদিন উইড নিচ্ছে, সেখান থেকে তার স্কিজোফ্রেনিয়া হয়েছে, অথবা বাচ্চাটা মানে এমন একটা বিভিন্ন পুরুষ নারীর এমন একটা সম্পর্কে চলে গেছে যে সম্পর্কটা মানে যৌন বিকৃতি ছাড়া অন্য কিছু এটাতে মানে টার্ম ইউজ করাটা খুব ডিফিকাল্ট। শুধু সেটাই না, রাইট নাও যেটা নিয়ে খুব প্রোটেস্ট হচ্ছে এখন সেটা হচ্ছে যে LGBTQ community, যেটা it's a huge thing in Canada right now, it's a huge thing in North America right now. So স্কুলে আপনার I think a sex education about lesbian, gay, bisexual, transgender নিয়ে একদম আপনার যারা কিনা grade 5, 6, 7, 8 এর স্টুডেন্টস, খুবই ছোট বাচ্চা, ওদেরকে এডুকেট করার একটা প্রবণতা এবং ওদেরকে এডুকেশন কারিকুলামের মধ্যে ঢুকানোর যে টেন্ডেন্সিটা গভর্নমেন্টের, এটা এখন অনেক কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়াইছে। দ্য রিজন বিং, এখানে আমাদের অনেক জিউইশ কমিউনিটি আছে, ইসলামিক কমিউনিটি আছে, খ্রিস্টান কমিউনিটি আছে, এবং যারা অ্যাকচুয়ালি জুদাইজম ফলো করে, যারা অ্যাকচুয়াল ক্রিশ্চিয়ানিটি ফলো করেন, যারা মুসলিম, যারা আমরা ইসলামিক রিলিজন ফলো করি, উই আর টোটালি দ্যাট এগেইনস্ট ইট। এবং এখানে রিসেন্টলি এটা নিয়ে অনেক প্রোটেস্ট হচ্ছে। সো বাচ্চারা যদি এখন আমাদের এখানে পাবলিকলি ফান্ডেড স্কুলগুলোতে যায়, নট টকিং অ্যাবাউট প্রাইভেট স্কুল ইজ টোটালি ডিফারেন্ট এন্ড দে আর সুপার এক্সপেন্সিভ। প্রাইভেট স্কুল অ্যাফোর্ড করে শুধু মাল্টি-বিলিয়নিয়ার্স যারা। ইটস নট লাইক বাংলাদেশ, আপনার প্রাইভেট স্কুলে টিউশন ফি পার ইয়ারই হয়তো বা $40,000-50,000 পার ইয়ার, which is not affordable for middle income group. Plus if you have 2 kids. Right, so you have to have an extremely high income, business tycoon ছাড়া সম্ভব না। তো এই জিনিসগুলো মাথায় রাখা উচিত, বিকজ আমি দেখছি এখন রিসেন্টলি আমার সাথে অ্যাকচুয়ালি ফ্লাই করেছে লাস্ট টাইম, and I got these students came with me and I helped them to clear the immigration in Canada because they came first time, কিভাবে করে ইমিগ্রেশন ক্লিয়ার করবে, কি কি কোয়েশ্চেনস জিজ্ঞেস করতে পারে। তখন আমি আপুটাকে বললাম যে আপনি ভালো কথা নিয়ে আসছেন বাচ্চাদেরকে, এই জিনিসগুলো কিন্তু স্কুলে শেখানো হয়, কিপ দ্যাট ইন মাইন্ড। উনি পুরো একদম শকড, বলে রিয়েলি স্কুলেও? আমি সে ইয়েস, you have to also accept the fact there is sex education in school. They will teach your kids how to use condom, how to use oral contraceptive pills, how to take
উইড তো শেখানো হয় না, বাট উইড ইজ ভেরি কমন ইন গভর্নমেন্ট স্কুল। এগুলোকেও এক্সপোজার থাকতে পারে বাচ্চাদের। And you have to discipline your kids at home how to manage and tackle those things, how they should keep themselves away, তারা কিভাবে এর থেকে দূরে থাকবে এবং তারা কিভাবে নিজেকে এসব থেকে বাঁচিয়ে সুন্দর করে পড়াশোনা শেষ করে স্কুল কমপ্লিট করে আন্ডারগ্রেড কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে they'll go ahead in life. সো অনেক ধরনের বাজে এক্সপোজার এখানে আছে যেটা কিনা বাংলাদেশে নাই, বাট দ্যাট ডাজন্ট মিন যে ইটস অল গুড হিয়ার। কানাডায় পাঠাই দিলাম বাচ্চাদেরকে, ইটস অল গুড হিয়ার। বাংলাদেশে যেমন কিছু প্রস এন্ড কনস আছে, এখানেও প্রস এন্ড কনস আছে। এখানে প্রস এন্ড কনস গুলা একটু ডিফারেন্ট, বাট দে আর quite difficult and challenging at times to handle, even students coming with their parents, so they need to keep up. Yeah, let me share a very small case without mentioning anything. And আমি এত কষ্ট পাইছি মায়ের এই কথাটায়। সেটা হচ্ছে একজন মা আমার সাথে, সো তার বাচ্চাটা পাবলিক স্কুলে পড়তো কানাডার, অ্যান্ড মা আমাকে বলতেছে যে ইয়াহিয়া ভাই, দ্য এন্টায়ার ডিসকাশন অ্যাবাউট LGBTQ রাইটস স্টার্টেড উইথ দ্য আইডিয়া ব্যাক 10-15 years দ্যাট যে কোনো অ্যাডাল্ট যদি তার জেন্ডার চেঞ্জ করতে চায় সে করবে, সে ছেলে হতে চায়, মেয়ে হতে চায়, হোয়াটএভার হতে চায়, যে একটা 35 বছর। অ্যান্ড উই ওয়ার লাইক আচ্ছা ওকে, আমাদের কমিউনিটিতে এতে কিছু যায় আসে না, বিকজ এমনিতে তো ওরা অন্য ধর্মের একটা আমরা মেনে নিছি। তো সে যদি তার জেন্ডার চেঞ্জ করে, কানাডার গভর্নমেন্ট দেয়, তারা বিয়ে করে, ফাইন, প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে করতেছে, তাদের ব্যাপার। সো অ্যাজ আ রেগুলার যেই মাটা আমার সাথে কথা বলছে, শি ইজ নট সুপার রিলিজিয়াস অ্যাজ ওয়েল, শি ইজ জাস্ট সেইং দ্যাট ফাইন, হোয়াট, এটা তাদের ব্যাপার, তারা যদি করতে চায় অ্যাজ অ্যান অ্যাডাল্টের তার রাইট, হু কেয়ার্স, ফাইন। অ্যান্ড দেন উনি বলতেছে যে ফাস্ট ফরওয়ার্ড আমার বাচ্চারা যখন পাবলিক স্কুলে পড়লো, আই ওয়াজ সো হ্যাপি উইথ দ্য স্কুল, বিকজ আমার বাচ্চাটা যদি কোনো দিন 10 মিনিট দেরি করে স্কুলে যায়, আমি একটা মেসেজ পাই যে আমার বাচ্চা আজকে দেরি করে স্কুলে আসছে। সাচ আ গুড অ্যাকাউন্টেবিলিটি, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি দ্যাট আমার বাচ্চাটাকে এত ভালো কেয়ার নিচ্ছে। সো স্কুলের প্লেগ্রাউন্ড আছে অ্যান্ড অল অফ দ্যাট। অ্যান্ড দেন আমার বাচ্চাটার বয়স যখন 15 হইল, আমার বাচ্চাটা বলল যে আমি তো আমি তো তার মেয়ে, বেসিক্যালি আমি তো একটা ছেলে, এবং আমি আমার বেসিক্যালি ব্রেস্ট কেটে ফেলবো। 15 বছরের বাচ্চা, সে কনফিডেন্ট ব্রেস্ট কেটে ফেলবে, তার বাবা মা যদি তাকে আটকায় তাহলে হ্যাঁ, সো আমি একটা 15 বছরের মেয়ে, তার ব্রেস্ট কেটে ফেলবে, এবং সে যদি বাবা মা যদি বাধা দেয়, বাচ্চারা প্রথমেই বলতেছে আমি জানি তোমরা আমাকে বাধা দিতে পারো, এবং দিলে কিন্তু আমি পুলিশ ডাকবো, আমি সেফ হোমে চলে যাব। অ্যান্ড বাবা মা তো আকাশ থেকে পড়ছে। অ্যান্ড দেন বাবা মা যখন স্কুলে গেছে কথা বলছে, দ্য থিং ইজ স্কুল থেকে তাদেরকে বলা হয়েছে যে এই জিনিসটা বাচ্চাটা থেরাপিস্টের সাথে, স্কুলের অ্যাপয়েন্টেড থেরাপিস্টের সাথে 3 বছর আগে থেকেই কথা বলতেছে। সো তার একটা স্লাইট ডিপ্রেশন ছিল, তার কিছু কনফিউশন ছিল সেই সেক্স এডুকেশন থেকে, সেইখান থেকে বেসিক্যালি দে সর্ট অফ ইন্সপায়ার্ড হার টু বিকাম হোয়াট এভার কাটিং হার ব্রেস্ট অ্যান্ড ট্রান্সজেন্ডার মেল পারসন। মা আমাকে বলতেছে যে ইয়াহিয়া ভাই, যে জিনিসটা আমার কাছে এত কষ্ট লাগছে সেটা হচ্ছে যে এক, আমার বাচ্চাটা অ্যাডাল্ট না, 2 হইল যেই স্কুল আমার বাচ্চা 10 মিনিট দেরি করে গেলে আমার কাছে কমপ্লেইন করে, সেই একই স্কুল 3 বছর ধরে আমার বাচ্চাটার এত বড় একটা লাইফ ডিসিশন কাউন্সেলিং করলো, এবং আমাকে একবারও বলল না, বাচ্চাটাকে প্রিপেয়ার করলো যে সে বাসায় গিয়ে বলুক এই কথাটা, এবং যদি আমি তাকে ইভেন তার সাথে দ্বিমত পোষণ করি, বাচ্চাটা সেফ হোমে চলে যাবে, এবং এইটাও তাকে স্কুল শিখাইলো। অ্যান্ড দেন আমরা বাবা মা হিসেবে কি আমাদের কোনো রকম কোনো সর্ট অফ ডিসকাশনের কোনো পয়েন্ট থাকতে পারে না? সো দিজ আর ইভেন LGBTQ কমিউনিটি কিন্তু বাংলাদেশে এখন খুবই আই উড সে স্ট্রং এবং বোল্ড কমিউনিটি হয়ে যাচ্ছে, অ্যান্ড ইট ইজ অলসো ক্রিয়েটিং আ সর্ট অফ কী বলবো সোশ্যাল আই উড সে ডিসকাশনস, এখনও ডিসকাশন পয়েন্টে আছে। ডেফিনেটলি আমরা ক্যানাডা যেখানে আছে তার ধারে কাছে নাই, বাট আমি বলছি যে ডেফিনেটলি দিস টপিকস আর অলরেডি ক্রিয়েটিং ডিসকাশন পয়েন্টস, অ্যান্ড সো এখানে ডেফিনেটলি অনেক কথা বলার আছে। বাট দ্য আইডিয়া দ্যাট একটা ছোট বাচ্চা তার ব্রেস্ট কেটে ফেলবে, বা একটা ছোট ছেলে তার প্রাইভেট পার্ট কেটে ফেলবে, ইজ সামথিং উইচ ইজ very difficult to digest as a educated human being. But আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে দ্য ড্রাগ প্রবলেম, অথবা একটা ডাক্তারের কাছে একটা বাচ্চা গিয়ে বললো আমি মনে রাখতে পারি না, বা আমি ঠিকমতো সর্ট অফ কনসেন্ট্রেট করতে পারছি না জিনিসটা পড়াশোনায়, তাকে বেসিক্যালি
খুব ইজিলি তাকে একটা সর্ট অফ এমন একটা ড্রাগ দিয়ে দিল, অ্যামফেটামিন বা মেটাঅ্যামফেটামিন দিয়ে দিল, যেটা বাংলায় আমরা ইয়াবা বলি সহজ ভাষায়, যেটা খুবই কমন। লাইক মানে কিন্তু ওই একই প্রেসক্রিপশনটা কিন্তু দেওয়া হয়েছে হয়তো বা 2 মাসের জন্য, সেটাকে সে বারবার নিয়ে 4 বছর ধরে সে ইয়াবা খাচ্ছে, এবং একটা সময় সেই তার ডিগ্রিটা কমপ্লিটই করতে পারলো না। দিজ আর দ্য কেসেস দ্যাট আমরা অ্যাজ আ সর্ট অফ মেন্টাল হেলথ ইনস্টিটিউট যখন আমরা রিসিভ করি, আমার কাছে মনে হয় হেই ওয়েট আ মিনিট, অ্যাটলিস্ট বাবা মার তো একটু এডুকেটেড হওয়া উচিত যে বাবা ডেফিনেটলি কানাডা হ্যাজ গ্রেট অপরচুনিটিস, বাট কানাডা হ্যাজ ইউনিক চ্যালেঞ্জেস দ্যাট আই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট। আপনি যখন আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের ক্ষেত্রে সর্ট অফ আপনি যখন ডিল করেন, তখন আপনারা মানে এই ধরনের কি বলবো কম্পারেটিভলি ল্যাগার বা ড্রপ আউট স্টুডেন্টদের এই নাম্বারটা আপনারা কতটুকু দেখেন সোশ্যালি? আমি দু একটা ঘটনা বলতে পারি, যেমন আই হ্যাভ হ্যান্ডেল সাম সুইসাইডাল স্টুডেন্টস অ্যাজ ওয়েল, হাইলি সুইসাইডাল। এবং সো যেটা হয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা যখন আসে এখানে, they were dropouts basically, they were on the verge of dropping out. আমি যে কলেজে ছিলাম, and I knew it was a most likely a Taiwanese student and there was another Filipino student. একজন খুবই সুইসাইডাল ছিল এবং he used to harm himself, not show up in the college. আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেটা হয়, আপনার স্কুলের সাথে কিন্তু আইআরসিসি, ইমিগ্রেশন রেফিউজি এন্ড সিটিজেনশিপ ক্যানাডা যে অর্গানাইজেশনটা, আমাদের সাথে ওরা র্যান্ডমলি অডিট করে, ফোন করে জিজ্ঞেস করে যে বাচ্চাটা কি আসছে তোমাদের কলেজে, এই বাচ্চাটা কি পড়াশোনা করছে, এই স্টুডেন্টটা এই প্রোগ্রামে রেজিস্টার করা, ইজ হি স্টাডিং, ইজ শি কামিং, ইজ শি অ্যাটেন্ডিং। ওরা কিন্তু রিপোর্ট চায়, র্যান্ডমলি কল করবে। ইটস নট, that doesn't happen for all students, but it happens to a lot of students. So it just so happened that, হাজার স্টুডেন্ট থাকে, শত স্টুডেন্টস থাকে, it just so happened যে okay, let me go and find out the file for the student. তারপরে তো আমি ওর অ্যাটেন্ডেন্স দেখা শুরু করলাম, দেখি যে অনেকগুলা টেস্ট পেপার মিসিং, অনেকগুলো অ্যাটেন্ডেন্স মিসিং। তখন আমি একটু খটকা লাগলো যে এত সপ্তাহ ধরে তার মিসিং, কারণ আমি ছিলাম বেসিক্যালি অপারেশনস, সো আই ওয়াজ নট ইন চার্জ অফ দ্য একাডেমিক্স। তারপর আমি একাডেমিক্স কে বললাম, হ্যাঁ somehow it got dropped out, we tried to contact him, we couldn't get him. I said give me his address, give me his phone number. I tried calling him, nothing, emailing him, nothing. Address দাও। I literally drove down to his house. তখন আমার গাড়ি ছিল না, আমি আমার বসকে বললাম আমি তোমার গাড়ি নিয়ে আমি স্টুডেন্টের বাসায় যাচ্ছি। আমার বস বলল অফ কোর্স যাও। I literally drove down to the student's house. It's a real experience. যে দেখি স্টুডেন্ট বাসায় ছিল এবং সে ঘুমাচ্ছে। আমি তারপর ওকে বললাম যে আমি তোমার বাসার বাইরে, সেলফোনে আমি টেক্সট করলাম, তোমার বাসার বাইরে, ক্যান ইউ কাম আউট? উইদিন 2 minutes he came out. খুবই লক্ষ্মী একটা স্টুডেন্ট ছিল, খুবই ভালো স্টুডেন্ট ছিল। হঠাৎ করে he started disappearing from the class. আমি ওকে জিজ্ঞেস করলাম কি হলো তোমার? 10 yet something, ভিয়েতনামি স্টুডেন্ট। কেন তুমি ক্লাস করছো না, কেন তুমি আসছো না, তোমার এতগুলো তুমি টিউশনও পে করেছো, তোমার আব্বু আম্মু টিউশন পে করেছো, তুমি ক্লাস কেন করছো না? এন্ড দেন বলে ভিতরে আসো, তোমার সাথে আমি কথা বলবো। দেন আই ওয়েন্ট এন্ড স্যাট ইনসাইড। ঘুপচি একটা জায়গার মধ্যে বাচ্চাটা থাকতেছে, মানে খুবই ডিপ্রেসিং একটা এনভায়রনমেন্ট এসে থাকছে। তুমি এরকম একটা বাসায় কেন থাকছো? I cannot even afford anything more than that. I don't have food in my fridge. বলে সে কান্না করা শুরু করলো। ইয়াং একটা ছেলে, 19, 20. আচ্ছা তুমি তোমার বাবা মাকে বলো নাই? বলি they don't have money, they cannot send me any money, they want me to find a job, I cannot find job. তো এই যে সাইকোলজিক্যালি কত বাচ্চারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এবং আপনি যেটা বললেন তখন যে আপনি আমার বাবা মাকে বলেন অন বিহাফ অফ মি, আই থিঙ্ক এখানে বাবা মাদের একটা সচেতনামূলক একটা অ্যাওয়ারনেস থাকা উচিত যে আমি আমার বাচ্চাকে যখন দেশের বাইরে পাঠাবো, I should have a better relationship with my child than when he was at home. Because তখন তো আমার চোখের সামনে ছিল। আমার বাচ্চাটা যখন এখন দেশের বাইরে, আপনি যেটা বললেন, খবরই নেয় না, এবং আমি দেখি অনেক বাবা খবর নেয় না, কানাডায় আছে, ভালো আছে। No, it should be the opposite. You should be more concerned. Crime rate is higher here and there are weird kind of crimes. Stabbing, mobbing, stealing, car theft. তারপরে আপনার এখানে অনেক মাফিয়া আছে, আর্মস মাফিয়া আছে, ড্রাগ কার্টেলস আছে, এগুলোর মধ্যে ইনভলভড হয়ে যায় বাচ্চারা। আমি জানি না কেন বাবা মাদের বাংলাদেশে একটা আইডিয়া যে কানাডা ইজ আ সেফ কান্ট্রি। ইট ইজ কম্পারেটিভলি ইয়েস, way safer than Bangladesh, no doubt. I'm a proud Canadian, I'm a proud Bangladeshi, but we have to be careful. আমি যখন দেশে যাব, আমি জানি বাংলাদেশে কোন কোন জিনিসগুলো আমাকে একটু কেয়ারফুলি মেনটেন করে চলতে হবে। I'm a proud Bangladeshi too.
আমার দেশেরও প্রস আছে, বাট আমি যখন কানাডায় থাকবো তখন আমাকে এটাও চিন্তা করতে হবে যে কানাডার কনস গুলাকে এবং সেগুলাকে আমাকে কেয়ারফুলি মেনে চলতে হবে। সো আপনি যে ড্রপ আউটের কথা বললেন, it took me 3 months. He almost was suicidal. He used to cut himself. আমি কতবার ওকে হসপিটালে নিয়ে গিয়েছি, আমি নাম বলছি না বিকজ উই আর নট সাপোজ টু ডিসক্লোজ নেম এন্ড আইডেন্টিটি অফ আ স্টুডেন্ট। আমি ওকে হসপিটালে নিয়ে গেছি, আমি ওকে ইমার্জেন্সিতে নিয়ে গেছি, আমার হাত স্টিচ করে নিয়ে আসছি 2-3 বার। আরেকটা স্টুডেন্ট ফিলিপিনো, she got pregnant, she did not even know, she was only 19। তারপরে ওকে প্রেগন্যান্সি টেস্ট করা হইলো, তারপরে দেখা গেল সে প্রেগন্যান্ট, দেন শি বিকেম সিক, তারপরে সে ড্রপ আউট করলো, সে ক্লাস করতে পারবে না, আর শরীর ভালো লাগছে না, দেন শি ডিসাইডেড শি ইজ গোনা গো। সো এই যে এত ইয়াং বয়সে পাঠায় দাও, তখন দে আর স্টিল টিনেজার, দ্য ব্রেইনস আর স্টিল ডেভেলপিং, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমার বাচ্চা যে ড্রপ আউট হবে না, কারণ বাংলাদেশে সবসময় এই ক্লাস স্টুডেন্ট ছিল, তাকে যে মেন্টালি সাইকোলজিক্যালি কানাডার কোনো একটা জিনিস ইম্প্যাক্ট করবে না বা এফেক্ট করবে না, এবং এটার ইম্প্যাক্ট যে তার স্টাডিজে হবে না, দেয়ার ইজ নো গ্যারান্টি অ্যাকচুয়ালি। I have gone through a lot of psychological depression myself. My journey is a separate journey, and I was an A-class student all my life. But সবাই অত strong will-minded হইতে পারে না। People, not everyone is very strong minded. Not everyone has a very, laser focus that I have to get these things done in my life. Some students are strong, even though they are going through depression. Some are not. And we have to approach and deal with those kind of children accordingly. And I think parents দের এটা খুব ইম্পর্টেন্ট একটা দায়িত্ব, স্পেশালি বিদেশে পাঠানোর ক্ষেত্রে, that I should have a better relationship with my children, not the opposite, and talk to them every day and be a friend, not parents, and never force on them. আমি আরেকটা প্রবণতা যেটা দেখি, যে কারণে বাচ্চা অনেক সময় ড্রপ আউট হয়, এটা আরেকটা অন্যতম কারণ সরি, আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠাইছে, আমি তো কখনো ইঞ্জিনিয়ারিং পড়তে চাইনি। আমাকে মেডিসিন পড়তে পাঠানো হয়েছে, আমি কখনো মেডিসিন পড়তে চাইনি। I have seen a lot of students like that. I don't enjoy the studies, it's too much for me. ওয়াটারলু একটা ইউনিভার্সিটি আছে কানাডাতে, যেটা খুবই রিনাউন্ড একটা ইউনিভার্সিটি, and it's one of the best universities in the world ranking এ আছে। Even my university, আমি যেখান থেকে পাশ করেছি, গ্রাজুয়েট করেছি, McMaster University, our medicine and our science and engineering department are one of the best in the world. প্রায় দেখা যায় তো স্টুডেন্টসরা সুইসাইড করেছে। ওয়াটারলুতে অনেক হয়েছে জিনিসটা, ম্যাকমাস্টারে ততটা হয়নি, বাট ওয়েলনেস সেন্টারে আমাদের কনস্ট্যান্টলি দেখা যায় তো স্টুডেন্ট সাফারিং ফ্রম সিভিয়ার অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। কেন? দে আর স্টাডিং সামথিং, দে আর ফোর্সড টু স্টাডি সামথিং বাই দেয়ার প্যারেন্টস, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, and they are not enjoying it. Oh no, 100%. Immediately drop out. There are so many things to study. Why always lawyer, engineer and doctor? Why? এখানে আমি একটা জিনিস যারা অডিয়েন্স তাদের জন্য বলতে চাই, ইট মাইট সাউন্ড সো ফার দ্যাট আমরা যে কোনো মূল্যে, পার্টিকুলারলি আমার ক্ষেত্রে কমপ্লেনটা অনেকে করে, হ্যাঁ, যেন কেউ দেশে বেড়ে না যায়। আই এম নট লাইক, আমি জীবনে মানে কিছুটা সুযোগ পাইছি বলে পৃথিবীর বিভিন্ন দেশ দেখছি, দেশের মানুষ বাঙালিদের সাথে কথা বলছি বলে, আই জাস্ট ওয়ান্ট ইউ বি টু cautious, that's all. কানাডার অনেক ভালো জিনিস আছে, লাইক few of the best people in my life that I met are Canadians, they are very good people, very humble people, like একটা রেগুলার কানাডার অনেক মানুষ, সাধারণ মানুষ, is like very good people, and they've many great institutes, like Waterloo is a great institute, very competitive, but it's a great institute. So Toronto University is a great university. So definitely আপনার কানাডাতে অনেক ভালো কিছু আছে, আপনার কানাডা যাওয়ার অনেক কারণ আছে, but you need to know the challenges. Or that's the podcast about, just know the challenges. আপনি একটা পানিতে নামবেন, আপনি সুইমিং স্যুট পরে নামেন, এটা যদি ডিপ ডাইভ করেন, আপনার জন্য অক্সিজেন সিলিন্ডারটা ঠিক থাকে, হ্যাঁ। তো আমি কোরাল রিফ দেখতে যাব, সাঁতার পারি না, নেমে গেছি, ডুবে মরলাম, দ্যাটস অল দ্যাট উই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু। সো আপনি যাবেন কোরাল রিফ দেখতে, উই জাস্ট ওয়ান্ট টু মেক ইউ প্রিপেয়ার, দ্যাটস অল, বিকজ উই সি আ ডার্ক সাইড দ্যাট ইউ ডোন্ট সি ইন GQ Forbes প্রথম আলো। উই আর জাস্ট টকিং অ্যাবাউট দ্য সর্ট অফ দ্য ডার্ক রিয়ালিটিস দ্যাট আর দেয়ার অ্যাজ ওয়েল। তো আপনার যে ওয়াটারলু বলার সাথে না আমার দুইটা জিনিস জাস্ট কাট করে স্ট্রাইক করলাম, এটা না বলে পারতেছি না, যেটা থেকে আমরা বেসিক্যালি মিডল এজে আমরা মুভ করবো। সেটা হচ্ছে দুইজন প্যারেন্ট বেসিক্যালি মানে তাদের বাচ্চারা একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, রাইট? বেসিক্যালি বলতে পারেন তার বাচ্চা এক স্কুলে পড়তো, তারা দুই বান্ধবী, তো এবং দে আর নোন টু মি।
একজন তার বাচ্চাকে কানাডাতে পাঠাইছে অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি টাকা খরচ করে আন্ডার গ্রাজুয়েশন করতে। আরেকজন ওই সময় তার বাচ্চাকে ব্র্যাক ইউনিভার্সিটিতে পাঠাইছে, উইচ কস্ট অ্যাপ্রক্সিমেটলি আপনার হয়তো সব মিলায় 10 লাখ টাকা। 4 বছর পরে একটা হচ্ছে গিয়ে যে টিউশন ফি ছাড়াও আপনার থাকা খরচ, যাওয়া আসার খরচ, দেশে আসছেন, অল অফ দ্যাট যোগ করলে আরও 15 লাখ টাকা 4 বছরে করার পরে। সো 2017-তে পাঠাইছে, 2022-এ গিয়ে 2জন স্টুডেন্টই আবার হ্যাপিলি ওয়াটারলুতে মাস্টার্স করতে জয়েন করছে একই ডিপার্টমেন্টে। তো এক বান্ধবী আরেক বান্ধবী জিজ্ঞেস করতেছে, এই তুই তো 1 কোটি টাকা বাঁচাইলি। বিকজ দিনের শেষে বোথ অফ দেম আর কমপ্লিটিং দেয়ার মাস্টার্স ফ্রম ওয়াটারলু। কারণ একজন ব্র্যাক থেকে ওইখানে গেছে, বাসায় খাওয়া দাওয়া করছে অল অফ দ্যাট, আরেকজন বেসিক্যালি এবং দিস ইজ মানে আপনি যদি পিওর যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতেছেন, দিস ইজ সামথিং দ্যাট আই রিয়েলি ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইউকে এবং ইউএসএর ইউনিভার্সিটিগুলো নিড বাংলাদেশি স্টুডেন্টস অ্যাজ মাচ অ্যাজ উই নিড দ্যাম। বিকজ ক্যানাডিয়ান এবং ইউএসএর স্টুডেন্টরা লার্জ স্কেলে হায়ার এডুকেশনে যায় না, এবং যখন আপনি মাস্টার্স করছেন ওয়াটারলু থেকে, তারপর যখন আপনি জবে যাচ্ছেন, তারা আসলে কেয়ার করে না যে আপনি কি ব্র্যাক থেকে পড়ছেন নাকি আপনি ক্যানাডিয়ান পড়ছেন, গিভেন দ্যাট আপনি মাস্টার্সটা করছেন ক্যানাডাতে। সো আপনি মাঝখানে যেই মানে 1 কোটি টাকাটা আপনি খরচ করলেন উইথ মেনি রিস্ক অ্যাসোসিয়েটেড, দ্যাট ইজ নট অলওয়েজ দ্য বেস্ট ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ফর ইউর চিলড্রেন্স এডুকেশন। Correct. I agree, fully agree. Basically, Canada, I don't know if they never say it, but we as educational consultant, we know it. So আমাদের যেমন অনেক export করি আমরা অনেক কিছু, Canada is basically exports education, and I think the revenue is somewhere between 30 to 40 billion a year. Same with Australia. So it's at par with US. I think it's at par with Australia, obviously keeping in mind then a proportion of students coming, and mostly coming from Southeast Asia. China, India, Bangladesh, and China, India, Bangladesh, I think Pakistan, South Asian countries গুলো থেকে অনেক আসে, Kenya, African কিছু countries থেকে আসে, আপনার ভিয়েতনাম, এসব countries থেকে আসে। সো এই কারণে আমাদের অনেক ফ্লাশ করা হয়, আমাদের অনেক কি বলবো অ্যাডভার্টাইজ করা হয়, প্রমোট করা হয়, মার্কেটিং করা হয় about Canadian education. But I think before getting consultancy or consultation from any agency, especially in Bangladesh, parents there এবং students there too, they should be a little bit careful to find out the credibility of that consulting agency, because amra jemon as consultant we need to be trained and certified to consult, and we cannot consult unless we are fully certified by a governing body, which is not the case in Bangladesh. So আপনাকে সার্টিফিকেশন ট্রেনিং করার সময় এবং লিগ্যাল এক্সাম দিতে হয় যারা কিনা Canadian immigration consultant, then only তারা করতে পারবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইসিং করতে পারবে, আদারওয়াইজ তারা কিন্তু করতে পারবে না বাই ল। দ্যাট ইজ নট দ্য কেস ইন বাংলাদেশ, যার কারণে ওরা অনেক সময় আপডেটেড থাকে না about how the Canadian economy is going on right now, how the system is right now, what's political situation, what's the socio-economic structure right now, what's the housing crisis, কিছুই জানে না তারা। যার কারণে একটা স্টুডেন্ট যখন আসে একদম মনে হয় যে পানির মধ্যে এসে পড়লো। সো এই জিনিসগুলো একটু রিসার্চ করা উচিত, করে দেন ডিসিশন নেওয়া উচিত। আমি জাস্ট মানে বিফোর মুভিং অন টু দ্য সর্ট অফ দ্য মিডল এজড পার্সন, যে 35 বিটুইন 35 to 45 যারা মাইগ্রেট করতে চাচ্ছে, আমি জাস্ট একটা ছোট্ট জিনিস আপনার কাছে জেনে নিতে চাই কুইকলি। অ্যাজ আ সর্ট অফ সার্টিফাইড হায়ার এডুকেশন স্পেশালিস্ট, ইউ আর বেসড ইন ক্যানাডা, হোয়াট আর দ্য সর্ট অফ স্ট্রাগলস দ্যাট ইউ সি দ্যাট এই যে বাংলাদেশিরা যে রামশ্যাম যদুমধুর কাছ থেকে, রামশ্যাম যদুমধু এজেন্সির কাছ থেকে বুদ্ধিশুদ্ধি নিয়ে কানাডায় যাচ্ছে, তারা কি কি বিপদে পড়ে বা মিসগাইডেড হয়, এবং সেটার কনসিকুয়েন্সটা আপনি কি দেখেন? Horrible experiences, really horrible experiences from a lot of people. প্রথমত যেটা হয়, সবচেয়ে বড় ধাক্কাটা যেটা খায় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, স্পেশালি ইফ ইউ আর কামিং উইথ ইউর এন্টায়ার ফ্যামিলি। আমার খুবই খারাপ লাগে, যেমন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে আমি দেখি, এবং অনেকে অনেক ভালো জব ছেড়ে আসছে, এখানে অনেক স্ট্রাগল করছে। সো স্ট্রাগল ইন দ্য সেন্স, আপনাকে মাথায় ফর মিডল এজ পিপল আই উড সে কিছু জিনিস রাখা উচিত, যে
No matter how much good education or good job experience you have in Bangladesh, even if you're a senior vice president, even if you're a AVP, assistant vice president, you're working for a top-notch bank, MNC, multinational company, wherever you're working, my dear, none of that really counts unless you are taking a direct transfer from a multinational company to Canada. That's a totally different thing, which happens very rarely. ওইটা ছাড়া, yes, career, you are fully sacrificing and compromising if you're entering Canada at 40 in 90% cases. Number 2 হবে communication barrier আমি দেখি অনেকের মধ্যে, and people are not ready to accept it. Communication barrier আমি বলছি French and English, যদিও second language আমাদের French and first language is English. আমি অনেককে দেখি ভালো ভালো বাংলাদেশি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, IBA. These are top-notch universities in Bangladesh. Cannot speak and write a proper statement or a line in English. I'm being very honest. Right. And it's very embarrassing. But I have seen in my college, people are coming, they're doctors, they're engineers, and they want to do maybe a small non-vocational certification. আমি প্রথমে বলি না যে আমি বাঙালি, because আমি তো তাদের প্রোফাইল স্ক্রিনিং করি, right? যে আপনি কোথেকে আসছেন. So they don't know I'm from Bangladesh. Somehow from my face, maybe it doesn't even look like I'm from Bangladesh. They don't know I'm from Bangladesh. I always speak with them in English. Then I say, okay, you are from this university. That's a top-notch university. That's a very good university. But how come you're not speaking in English fluently with me? Or, you have so much of communication gap. Oh, even though it says, we speak in English, we do everything in English, write in English, but the teachers are not that good. আমরা বাংলাতে কথা বলি, আমরা ইংলিশে কোনো মতে লিখি আর কিভাবে আমরা পাস করি. I don't know the standards in BUET and IBA, but I was very shocked myself. So communication barrier is a huge barrier, which even if you have very good experience from back home, that basically comes as a very pivotal challenge or as a major difficulty when you are going for an interview. If you're not speaking well, there is no way you can get even an entry-level white-collar job. There is just no possibility. Because এখানে প্রথমে সবাই চিন্তা করে যে আমি একটা ইমিগ্রেন্টকে নিচ্ছি, someone who is a permanent resident and new আসছে কান্ট্রিতে, দেখি আমি ট্রাই করে দেখি, কিন্তু যদি সে স্পিকও না করতে পারে প্রপার ইংলিশ বেসিক, then employers in a very highly competitive market, they get even more demotivated. So এটা হচ্ছে সেকেন্ড থিং, আমি বলবো যে একটু পলিশ করে আসা উচিত, বা এখানে এসেও আপনি পলিশ করতে পারেন, বাট IELTS বাংলাদেশ থেকে করে আসা বা ওইখানে কোর্স নিয়ে আসাটা financially is a better decision, because এখানে way more expensive. আর থার্ড যেটা আমি বলবো যে always keep some backup finances ready. We have a lot of loan programs here, like in Ontario, we have something called OSAP, Ontario Student Assistance Program, I think it's called. So যেখানে আপনাকে গভর্নমেন্ট গ্রান্ট দিবে, প্লাস এট দ্য সেম টাইম আপনাকে লোন দিবে পড়াশোনা করার জন্য. সো আপনি কিপ ইন মাইন্ড দ্যাট আপনাকে এসে হয়তো বা পার্ট টাইম কিছু ছোটখাটো জব করতে হবে. অনেকে উবার করে, উবার ইটস করে, স্কিপ দ্য ডিশেস, আমাদের কিছু ছোট ছোট লোকাল ইয়ে আছে, ওগুলো করে, ক্যাব চালায়, অ্যান্ড এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু স্টাডি অ্যাজ ওয়েল. সো আপনি যদি ওটা মাথায় রাখতে পারেন যে হ্যাঁ আমাকে কিছুটা কেনেডিয়ান এডুকেশনের সাথেও সামঞ্জস্য রেখে এরকম একটা সার্টিফিকেশন বা একটা ডিপ্লোমা নিতে হতে পারে, দেন অ্যাট দ্য সেম টাইম আমি পার্ট টাইম কিছু করব, তারপরে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো, দেন আই উইল ফাইন্ড আ গুড জব, hopefully with a good salary, then slowly you can think that my life will stabilize. But initially এসে প্রথম 3 থেকে 5 বছর is a big struggle, at least first 3 years, especially with kids. So make sure if you're coming in Ontario, especially if you're coming in British Columbia, you are financially very well insulated. Just don't bring the bare minimum, because bare minimum দিয়ে আপনার আসলে চলবে না. So it's better to always have extra at hand or at back home so that you can bring it over. No, that's absolutely a gold mine. I mean, মানে broke Bangladeshis are everywhere in Canada and New York and Melbourne, it's like মানে broke Bangladeshi community, and I'm not joking, like I don't know what to do, people are like মানে মানুষ মনে করে কি যে মানে বলে বাংলাদেশে, কানাডা এমন একটা দেশ যেখানে আপনি যদি ব্রোকও থাকেন, still they will finance you. What will be your quality of life, my friend?
বরফের মধ্যে ইফ ইউ আর হোমলেস, হোয়াট উইল বি ইয়োর, মানে যেখানে আপনি লাইক জাস্ট আপনি 3 মাসের একটা অড জবের কন্ট্রাক্ট পাচ্ছেন অ্যান্ড দেন নেক্সট কন্ট্রাক্ট আপনার নাই, হোয়াট উইল বি ইয়োর লাইফ এক্স্যাক্টলি, ইউনো। অ্যান্ড যেই দেশে গাড়ি ছাড়া কোথাও যাওয়া যায় না এক জায়গা থেকে আরেক জায়গায়, ইউনো। অ্যান্ড যেই জায়গায় অফিস করতে যাওয়ার আগে মানুষজন প্রথমে আধা ঘন্টা বরফ সরায় গাড়ির উপর থেকে, সেইখানে লাইক ইউ মাস্ট বি লাইক, অ্যান্ড যেটা আপনি বলছেন সেটা দ্যাটস সো ট্রু। লাইক একটা মানুষ বাংলাদেশে মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করতেছে বা ব্যাংকে বড় জায়গায় কাজ করতেছে, সে যখন তার কোয়ালিটি অফ লাইফকে কম্পেয়ার করতেছে, শি ইজ সো বায়াসড। সে বলছে আরে বাংলাদেশে ট্রাফিক জ্যাম এত খারাপ, বাংলাদেশে ইউনো ইয়ে বেড়ে গেছে, ডিমের দাম বেড়ে গেছে, ইয়ের দাম বেড়ে গেছে, করাপশন অ্যান্ড অল অফ দ্যাট। বাট ওয়েন ইউ আর প্ল্যানিং টু মুভ আউট, লাইক আপনি যখন মাইগ্রেট করতেছেন অ্যাট দ্যাট এজ, you should have a good bank account, you know, because you know that for next 5 years it will be difficult, very difficult. So money and things will become very, you know, difficult. So আপনি যদি ভালো একটা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে না যান, then it's very difficult. I want to talk with you about a small thing যেটা আমি দেখতেছি, সেটা হচ্ছে কি যে দ্য ডিলে ইন পেপার ওয়ার্কস। বাংলাদেশে যখন তারা থাকে তারা মনে করে এই তো ভাই 2 সপ্তাহে হয়ে যাবে, আমাকে বলছে 2 সপ্তাহ, এজেন্ট বলছে 2 সপ্তাহে হয়ে যাবে, এজেন্ট বলছে 2 মাসে হয়ে যাবে, অ্যান্ড দেন ওইখানে যাওয়ার পরে সেটা 1.5 বছরেও অনেক সময় হয় না, ইউনো, স্পেশালি গভর্নমেন্ট পেপার্স। এই জিনিসটা যে আপনি বলেন দ্যাট হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স ইন পেপার কত দিনে আসবে, বা সেটা পিআরের পেপার হোক, সেটা ওয়ার্ক পারমিটের পেপার হোক, সেটা সিটিজেনশিপের পেপার হোক, হাউ কমন ইজ দ্য ডিলে? Right now, এখন অনেক delay. I remember when I applied for my PR back in 2015, তখন তো আপনার এত immigration, মানে এত frequent immigration ছিল না, বা এত high intensity immigration ছিল না, যেটাকে express entry বলে। আমার পেপার 4 মাসে হয়ে যায়. I was lucky. And then 2018 I got my citizenship, and I got it in 10 months, which was fairly okay. তখন মাত্র express entry শুরু হয়. So I got my Canadian passport in 2018, but I applied in the same year and I got it within the same year. Within a span of 9 to 10 months, I got my old citizenship, everything, alhamdulillah, done, passport and everything. এখন আপনার, as far as I know, at the given time, because of the backlog, because of extremely high immigration, and you know, we are also taking in huge amount of refugees from a lot of countries, be it Africa, be it Ukraine থেকে অনেক আসছে, were afflicted zones থেকে, international students আসছে, so backlog is huge. So PR এর ক্ষেত্রে হয়তো বা আপনার depending on what category you are applying based on your অনেক কিছুর উপর background checker উপর depend করে, আপনার পুরা clearance, police clearance এর উপরে depend করছে, আপনার education verification হচ্ছে, আপনার work verification হচ্ছে, so now it takes sometimes even double time. It can take 1.5 বছর 2 বছর PR হতে। আবার সিটিজেনশিপের ক্ষেত্রেও এখন টাইমটা ডাবল হয়ে গেছে। I know right now I think it takes about 2 থেকে 2.5 বছর। In fact, I know some people যারা কিনা Canadian PR এখন, তারা US ভিসার জন্য অ্যাপ্লাই করছে, because as a Canadian PR you cannot enter into US without US visa, like US, যেমon US green card হোল্ডাররা কিন্তু কানাডায় ঢুকতে পারে without US Canadian visa, but that's not the case for Canadian PR. You still need a US visa in your Bangladeshi passport to enter US as a Canadian PR, unless you become a citizen. That's a different thing. So এখন আমি জানি যে even অনেকে যারা কানাডায় আসে পার্মানেন্ট রেসিডেন্ট, তারা খুব একটা টেন্ডেন্সি থাকে আমেরিকাতে যেতে চায়, ঘুরতে চায়, স্বাভাবিক। তো it takes, I think right now 2 থেকে 2.5 বছর at the current moment, as of date আর কি, 2 থেকে 2.5 বছর লাগবে শুধু আপনার ইন্টারভিউ ডেট পেতে। So backlog is a big thing right now, but এরপরও তো মানুষজন আসছে। We just have to be vigilant and we have to keep these things in our mind that অনেক বড় backlog আছে, and you just have to be patient. And আমাদের immigration systemটা আমি বলবো refined হচ্ছে day by day. আগে যেমন citizenship paper application করতাম, এখন most likely automated চলে যাচ্ছে, so things will get slowly better, inshallah. It is all about timing. You have to be patient. Canada is a great country. I'm not trying to demotivate or discourage anyone. We have one of the most beautiful scenic view in the world.
I'm so blessed. আমি হাঁটতে যাই যখনই আমার বাসা যেখানে, I just see heaven in front of me. I feel like I live in a mini heaven. It's a beautiful, beautiful country. Fresh air. Absolutely, আমাদের air quality index is perfect, excellent air quality. So these are some of the very precious things that we should not take for granted. It comes with a lot of hard work and cost. Right. So Apu, mashallah, you are doing great because you started your journey in McMaster as an engineer, then you were at IT sector, higher education sector. Right now you are working on a project of building a fresh new private college. So which is a big project, and we are very proud of you because what you are doing. But at the same time, when we are talking about migration and migration challenges, as a reality check, let's talk about two things যেটা আমার কাছে মনে হয় যে বিফোর উই মানে এন্ড দ্য ডিসকাশন ইজ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে হোয়াট চেঞ্জড ইন লাস্ট 10 years ইন ক্যানাডা ইন ইউর এক্সপিরিয়েন্স, রাইট? সো আমাদের দেশে ধরেন ছেলেমেয়েরা ট্রুডোকে দেখে ক্রাশ খাচ্ছে, বাট এট দ্য সেম টাইম ট্রুডো লাস্ট 3 yearsে করাপশন নিয়ে তার কেস আছে চলতেছে, তার মানে যা কিছু সে লিগালাইজ করছে, স্পেশালি ড্রাগস, সেটা নিয়ে প্রচুর পরিমাণে মানে ক্যানাডিয়ানরা পিসড অফ, অ্যান্ড মোস্ট লাইকলি দ্য মানে ট্রুডো উইল এন্ড আপ বিকামিং দ্য ওয়ার্স্ট প্রেসিডেন্ট ইন ক্যানাডিয়ান হিস্ট্রি। অ্যান্ড গত 10 বছরে ক্যানাডার ন্যারেটিভের যে শিফটটা হয়েছে, লাইক ফর এক্সাম্পল ইনসাফিসিয়েন্ট হেলথ ওয়ার্কার, লেটস আমি একটা স্পেশালিস্টকে দেখাইতে গেলে আমার যে টাইম লাগে, এই চ্যালেঞ্জটা আপনি যেহেতু গত 10 বছর, লাইক আপনি যেহেতু 12+ years আছে, আপনি 10 বছর তো আপনার চোখের সামনে দেখছেন, অ্যান্ড স্টার্টিং ফ্রম ডিমের দাম টু উবার ফেয়ার টু এভরিথিং। সো হাউ ডু ইউ সি দ্যাট চেঞ্জ অ্যান্ড শিফট that affects your quality of life? Of course. It does not affect my quality of life. Alhamdulillah. The reason being only, I'm not bragging about it. I have worked very hard to reach the stage where I am, where Alhamdulillah, none of the extra expenses are, it would cost a lot if I didn't work hard to be where I am today, or if I was lenient about my career or my finances. আমি যখন আসছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তখনকার ক্রাইমের সাথে এখনকার ক্রাইম যদি আপনি চিন্তা করেন, আকাশ পাতাল ডিফারেন্স। আমি যেটা বললাম যে আগে, I remember I never used to lock my door. I would just go out and do my grocery and come back. You cannot think of it even now. Well, the city that I am in right now, I don't stay in, আমি এখনো টরন্টোতে নাই, আমি টরন্টো ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি। 12 বছর ছিলাম, অলমোস্ট 10 বছর ছিলাম টরন্টো, 1.5 বছর ছিলাম হ্যামিল্টন। সো আমি লাস্ট 2 বছর ধরে অশোয়াতে আছি। It falls under GTA, গ্রেটার টরন্টোর মধ্যে পড়ে, but it's a suburban city of Toronto. অনেক স্মল সিটি and টরন্টো থেকে, but it's comparatively crime অনেক better, crime rates অনেক better, এবং ক্রাইম গুলো না খুব অস্বাভাবিক ধরনের ক্রাইম। যেমন আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশনে, আমি পাবলিক ট্রান্সপোর্টেশন সেক্টরে কাজ করেছি as an international student, even as a foreign worker when I got my work permit. I have never seen back in 2012, 2013, or even until 15 till I worked, আমি কখনো দেখিনি stabbing, আমি কখনো দেখি নাই pushing somebody onto the train line to kill someone, to murder someone. আমি কখনো stabbing দেখি নাই, just punching on the face. আমি কখনো দেখি নাই people throwing, flammable liquid onto another person. এখন সব অদ্ভুত ক্রাইম দেখি in public transportation. গ্লাস ভাঙতেছে, তারপর আপনার কি বলবো, মানে crackheads উঠতেছে with drugs and everything. They're yelling, they're screaming. আমি তো বলবো মেয়েদের জন্য public transportation in Toronto is not safe anymore. আমি পার্সোনালি বলবো। এবং রাতে মেয়েদের না বের, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা মেয়ে হিসেবে আসবে, একটু কেয়ারফুলি চলাফেরা করা উচিত। দিস ইজ আ টিপ ফর দ্যাম, বেশি রাত করে যাতে না আসে। কিন্তু আমি নিজে কাজ করতাম রাত 3টা পর্যন্ত, আমার বাবা মামাকে প্রায় বকা দিত যে তুমি এত রাতে বাসায় আসো, বাট ইট ওয়াজ সেফ এট দ্যাট টাইম, ইট ওয়াজ সো সেফ। অ্যান্ড আমার স্টেশন মাস্টার আমাকে বাসায় ড্রপ করে দিত, এবং আমি 2টা জব করতাম তখন when I came as a student, and it was fine, and I don't see that happening anymore. Every day you open the news, you will see absolutely strange, weird ways of the crimes being committed. কেউ স্ট্যাপ করে মেরে ফেলতেছে, কাউকে স্ট্যাপ করে ইয়েতে ফেলে দিচ্ছে ট্রেন লাইনে। So please keep in mind, people's psychology has changed.
being impacted by a lot of factors. Number one, financial crisis, biggest. মানুষ যখন ক্রাইমে ইনভলভড হয় সবচেয়ে বড় ড্রাইভিং ফ্যাক্টর থাকে কিন্তু পভার্টি, ভেরি ট্রু। সেটা বাংলাদেশে হোক, সেটা কানাডায় হোক, সেটা ইউকেতে হোক, এবং সেটা অস্ট্রেলিয়া বা ইউএসএ হোক। Poverty level in Canada right now and homelessness in Canada right now is record high. In Justin Trudeau's regime, এবং এটা আমি openly বলছি, because we have freedom of voice and other charter of rights, citizens charter of rights, the freedom of expression আছে, যেটা কিনা অনেক কান্ট্রিতে নাই বা অনেক কান্ট্রিতে মানুষ ওপেনলি করতে পারে। We can directly just yell at Justin Trudeau and he's fine with it because we know we have the freedom of, freedom of our voice. We have the rights to express ourselves. Justin Trudeau regime in the last 8 years, crime rate has gone up significantly more than ever in the history of Canada. Mobbing, theft, other, to just name a few. তারপর আমি যেটা বলছি, drug legalization, কোকেন এখন আপনার হাতে হাতে, opioid হাতে হাতে। British Columbiaতে number of deaths from drug overdose in the regime of Justin Trudeau has been the highest. এগুলা সোশ্যাল মিডিয়ায় যায় না, এগুলো আমরা কেনিডিয়ানসরা আমাদের লোকাল পেপারে দেখি, লোকাল নিউজ পেপারে দেখি, লোকাল নিউজে দেখি, এভরিডে দেখি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজদের কাছ থেকে শুনি টিনেজ বাচ্চারা হাতে হাতে ড্রাগস, সেটা উইড হোক, মারিজুয়ানা হোক, ক্যানাবিস হোক, ডিফারেন্ট লেভেলস অফ উইড পাওয়া যায় এখানে, ডিফারেন্ট ইন্টেন্সিটি, ডিফারেন্ট ডোসেজের পাওয়া যায়, বিস্কিটস ফর্মে, কি কি ফর্মে আপনি চান, অয়েল ফর্মে, তারপরে আপনার কোকেন পাওয়া যাচ্ছে, সো কুকিজ ফর্মে। হ্যাঁ, সো people should keep all of these things in factor, যেগুলো আগে ছিল না। এই শিফট আমি দেখছি। নেক্সট হচ্ছে হাউজিং ক্রাইসিস। আপনি আমাকে 2-3টা নেম করতে বলছেন, হাউ মেনি শুড আই নেম? হাউজিং ক্রাইসিস, ইনফ্লেশন ইন দ্য মার্কেট, এগেন ডিউ টু আমাদের গভর্নমেন্টের ওভারস্পেন্ডিং, unaccountable overspending, not in millions, in billions. এই বছর গভর্নমেন্ট বলছে আমরা পার্লামেন্টারি বাজেট এমন ভাবে করব আমাদের ডেফিসিট 40 বিলিয়নের নিচে হবে। বাংলাদেশ গভর্নমেন্টকে অনেকে খোটা দেয়, বলে আমাদের গভর্নমেন্ট বাজে ডেফিসিট করছে দেশের এসে। আমাদের এখানে ডেফিসিট হয় বিলিয়ন্স অফ ডলার্স, ট্রিলিয়ন্স অফ ডলার্স, ফর এক্সাম্পল ইউএস এ ট্রিলিয়ন্স অফ ডলার। Still people call it an American dream. Still people call Canada as a land of opportunity. Please be realistic. Come to Canada. It's a beautiful country. It's a atmospheric pollution free country. We get the freshest most water in the world. Alhamdulillah. কোনো pollution নাই, আমার লাঙে কোনো সমস্যা নাই, বাংলাদেশে গেলে আমার কাশি উঠে যায়। But these are also the things you have to keep in mind. আমাদের 6.5 million housing shortage at the moment as of date. Bangladesh is aware of it. এই কারণে আপনার ভাইয়া এখন রেন্টাল মার্কেটে যারা, এখন আমরা যখন বাড়ি কিনি, বাড়িতে আমাদের ব্লাইন্ড বিডিং হয় এখানে। ইটস নট লাইক অস্ট্রেলিয়াতে যেমন আপনার ওপেন বিডিং হয় এবং অকশনের মতনই হয়, এন্ড ইটস ট্রান্সপারেন্ট। ইটস নট দ্য কেস ইন ক্যানাডা। এখানে আমাদের ব্লাইন্ড বিডিং হয় বাড়ি কিনতে গেলে, এবং রেন্টালের ক্ষেত্রেও কিন্তু ব্লাইন্ড বিডিং হয়, which wasn't even there until the pandemic. প্যান্ডামিকের পরে এই জিনিসটা শুরু হয়েছে due to high inflation and because of the housing market crisis right now. ধরেন for an example, একটা কাপল আসলো, মিডল এজ, হাজবেন্ড ধরেন 40-45, ওয়াইফ ধরেন 40, ছোট দুটা বাচ্চা নিয়ে 10-12 বছরের। ওরা একটা বাসা দেখতে গেল। ওরা একটা কাপল যখন টরন্টোতে আসবে, তারা কখনোই ইনিশিয়ালি এসে $3,000 অ্যাপার্টমেন্ট অ্যাফোর্ড করতে পারবে না। এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ইন টরন্টো রাইট নাও ইজ $3,000 উইদাউট ফুড, উইদাউট ইউটিলিটির মধ্যে আপনার ইলেকট্রিসিটি, পানি, গ্যাস, হাইড্রো এসব আসছে, ওগুলো আমি বাদ দিলাম। কি করবে? একটা বেসমেন্ট নেবে। বেসমেন্ট কত হতে পারে? $2,500 লেস। আচ্ছা, এখন আপনি এই টাকাটা আপনি কতদিন সাস্টেইন করতে পারবেন উইদাউট আ প্রপার জব? কিপ দ্যাট ইন মাইন্ড। আপনি $2,500 রাজি হইলেন, বাসায় গেলেন, ঠিক আছে আমি কথা বলে গেলাম আমার ল্যান্ডলর্ডের সাথে, আমার ল্যান্ডলর্ডও রাজি, আমিও রাজি, আমার এজেন্টও রাজি। আপনি কিন্তু এজেন্টের সাথে গিয়ে বাসা দেখে আসছেন, এবং আপনি যখন এজেন্টের সাথে বাসা দেখে আসছেন, আপনি খেয়াল করলেন স্লট পুরো বুকড। কেন? আরো কিছু মানুষ এসে বাসা দেখে যাবে। সবচেয়ে হাইয়েস্ট যে বিডার সে বাসাটা পাবে। ধরেন আপনাকে এখন বললো যে উই উইল লেট ইউ নো, 1 ঘন্টা পরে অথবা 2-3 ঘন্টা পরে আপনাকে আপনার এজেন্ট ফোন করে বললো, সরি
even though the house was listed for $2,400 per month for the lease, আমাদের এখানে lease বলি আমরা এক বছরে, but someone else got it for $2,900 or $3,000. These are real cases, I'm telling you. So আপনার rental market ও bidding হয়. Are we prepared for it financially? Come here, no problem. Be mentally ready. Be practically ready. Be ready for the harsh reality. যখন আপনি বাংলাদেশে টাকা খরচ করেন, we are spending in BDT. When you multiply it with 80-85 টাকা per dollar, তখন গায়ে লাগে। আপনার 6 মাস আগে আমাকে একজন বলছে যে ইয়াহিয়া ভাই আপনি তো খুব কানেক্টেড, আমি 3,20,000 টাকা দিয়ে ঢাকা টরন্টো টিকিট পাচ্ছি না, আর আপনি তো অনেক কানেক্টেড, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন নাকি? তো আমি তাকে বললাম যে 3,20,000 টাকা দিয়ে টিকিট আপনি কেন খুঁজতেছেন? ইউনো আই মিন লাইক হোয়াট হ্যাপেন্ড, ইউনো? সো লাইক আমি যেটা বললাম, লাইক হোয়াট ইউ আর সেইং, আপনি কমেন্ট সেকশনে দেখবেন যে মানুষজন মনে করবে কি আপনার কোনো প্রবলেম আছে। হ্যাঁ, ইভেন এরকম অনেকে বলতে পারে যে ইউ আর অ্যাকচুয়ালি বেসড ইন আফ্রিকা বাট ইউ আর প্রিটেন্ডিং টু বেসড ইন ক্যানাডা। দ্যাটস হাউ সিনিক্যাল পিপল আর। আমি যখন ঢাকা মানুষের সাথে কথা বলি, লাইক দে ক্যানট ওয়েট টু ফ্লি টু ক্যানাডা লাইক অ্যাট এনি কস্ট, হ্যাঁ, টু বিকাম লাইক মানে আমাকে একটা মানে একজন ম্যানেজিং ডিরেক্টর বলছে একটা কোম্পানির আমেরিকা মানে কানাডায় উবার চালানো আমার জীবনের থেকে ভালো, বাট তার লাইফে মানে লাইক এটা একটা সিনিক্যাল কম্প্যারিজন। সো I just want people to be prepared, and thank you so much for educating us on so many points, and that's so true. আপনার একটা জিনিস ছোট্ট একটা পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে পভার্টি অ্যান্ড হোমলেসনেস বাড়ছে, that is one point that you covered. আমি জাস্ট কমপ্লিমেন্ট করার জন্য বলতেছি, ড্রাগ এবং প্রস্টিটিউশন ড্রাস্টিক্যালি বাড়ছে, ওপেন ড্রাগ এবং প্রস্টিটিউশন। সো ওয়েন ইউ কম্বাইন দ্যাট টু ফ্যাক্টর, যে একদিকে হচ্ছে পভার্টি বাড়ছে এবং হোমলেসনেস বাড়ছে, অন দ্য আদার হ্যান্ড প্রস্টিটিউশন এবং আপনার বাড়ছে, তখন হচ্ছে কি যে মানে বোথ ইকোনমিক্যালি অ্যান্ড মোরালি Canada is shifting, and with all the beautiful nature and parks and play zones and all of that, these are some challenges, and hopefully things will get better, but right now it's not looking that way. তার মধ্যে আবার আপনার $9 billion ইউক্রেনে পাঠাইছে ফর আ ওয়ার উইচ ইজ আ লুজিং কজ। তো our taxpayers money, we have no say on it. আমাদের taxpayer টাকা, we have no say on it. Refugees, just to add another point, অনেকে এসে, আমি অনেকে জানি বাঙালি যারা কিনা এসে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করে এখানে এসে। ইটস আ ইন্টারেস্টিং টপিক, এবং অনেকে লিগালি রিফিউজিস হিসেবে আসে, মানে ধরে নাইজেরিয়া থেকে আসছে, সোমালিয়া থেকে আসছে, দে আর লেজিট কেসেস। পেপার হতে টাইম লাগে, এই জিনিসগুলোর পেপার হতে টাইম লাগে, বিকজ ইট গোজ থ্রু আ লট অফ ইনভেস্টিগেশন, কেস হয়, ইউ গেট অ্যারেস্টেড ইন দ্য বর্ডার, যারা কিনা ইউএস থেকে আসে বা মেক্সিকো বর্ডার থেকে আসে। So it's a very long procedure, and there is no guarantee actually that you will eventually even get PR. I know few Bengali people, they're from very influential background. একজনকে আমি চিনি, নাম বলছি না, উনি 10 বছর কানাডায়, ওনার কোনো পেপারস নাই। I know people in US, political asylum হিসেবে আসে, they could not convince the government that their case is strong enough to seek political asylum here. So there is no sure shot guarantee যে আপনি এসে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করলে আপনি সাথে সাথে আপনার সিন নাম্বার হয়ে যাবে, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার হয়ে যাবে, আপনি কাজ করা শুরু করে দিলেন, সেটা যে কাজই হোক, এবং এখানে আপনার টেম্পোরারি থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে বা পার্মানেন্টলি থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। ইন দ্য মিন টাইম, what are you losing? You may have your parents back home, aging parents. I know people who could not go back to even see their dying parents, who could not be next to their parents who have died and have, it's so heartbreaking যে কবরটা আমি দিতে পারি নাই, কবরটা, it's been years, I could not even go and see my parents even graveyard. I don't want a life like that. আমার যদি পেপারস না হইতো ভাইয়া, I would have come back. And funds dry up. আসতেই চাই নাই, আমার বাবা মা আমাকে জোর জবরদস্তি করে, এখন আব্বু আম্মু তো এই পডকাস্ট শুনবে, শুনে হয়তো হাসবে, I actually
hid my offer letter for 2 days, 48 hours. এরপর আমার কাজিন ও ওয়াটারলু থেকে পাশ করে এখন ভালো জব করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কাজিন সে পিএইচডি করেছে ওয়াটারলু থেকে, মাস্টার্স করেছে ওয়াটারলু থেকে। হি ফোর্সড মি, বলে জুনাপু তোমার অফার লেটার আসে না, এটা হইতেই পারে না, তুমি ইমেল খুলো। I wanted to go to UK because UK is closer to Bangladesh, so I can come often. And then আমি আর হাইড করতে পারি না যে হ্যাঁ আমার ম্যাকমাস্টার থেকে অফার লেটার আসে, and they gave me a legit 50% scholarship. আমার আব্বা মা বলছে তোমার ব্যাগ প্যাক করা শুরু করো, we are applying for the visa, you are going to Canada. কপাল এটাই ছিল। So yeah, you are doing great in Canada, you know. You are doing great in Canada, and we are very happy that you are doing great in Canada. But and there are people, Bangladeshis, who are doing great in Canada. Who are doing tremendously well. I know so many Bangladeshis who are so hardworking, who are proper businessmen, businesswomen, and they are well educated, and they are so nice, they are so humble, and they are so helpful, they are so connected with the community, এবং ওরা অনেককে হেল্প করে বাংলাদেশি যারা আসে। আমিও হেল্প করার চেষ্টা করি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে যতটুকু পারি, সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা ইনফরমেশন দিয়ে হোক, যেভাবে হোক আমরা হেল্প করার চেষ্টা করি। I think we are at an advantage and we are blessed যারা কিনা আমরা একটা টাইমে আসছি around 2010 between 2015। এখনো আপনারা আসেন, I am encouraging you, come with all the preparation, be it mental, psychological, financial and educational, and a proper mindset যে কি pros কি cons ওগুলা মাথায় রেখে, then it will be an easier transition for you towards the path towards becoming a resident here. I'm not discouraging or demotivating anyone here. Oh, absolutely. The last thing that I would say is that যেটা আমি মানে সবসময় মনে করি আমাদের একটা ডিপ প্রবলেম, সেটা হচ্ছে if you look at the Sikh community and Bengali Muslim community in population, Bengali Muslim population is a larger community than Sikh community, but Sikh community is already in the parliament. The Sikh community is a united community, strong community, bonded community, and their voice are more heard than Bangladeshi Muslim community. Why? Because Bangladeshi Muslim community is too busy bitching with each other, too busy politicizing each other, too busy becoming the toxic judgmental nonsense that we are. এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাঙালি মুসলিমদের বা বাঙালিদের, নট অনলি মুসলিমদের, বাঙালিদের লবিটা স্ট্রং করা খুব জরুরি, সো দ্যাট আমরা আমাদের এমবেসি, আমরা আমাদের স্টুডেন্টদের প্রবলেম, আমরা আমাদের সর্ট অফ আমাদের দেশের কেউ যদি লিগাল প্রবলেমে পড়ে কানাডায়, মানে একটা যে শিখরা যেভাবে কমিউনিটিতে কানেক্টেড এবং যেভাবে একজনের সঙ্গে সাপোর্ট করে, বি ইট ফর জব, বি ইট ফর লোনস অ্যান্ড এভরিথিং, আমরা বাঙালিরা সেই সাপোর্টের যেই লবিটা সেটা তৈরি করতে পারি না, বা যে একটা সর্ট অফ ফোরাম, সেই ফোরামটা আমরা তৈরি করতে পারি না, সেটা পলিটিক্যাল, ইকোনমিক সব ক্ষেত্রে, সাপোর্ট ক্ষেত্রে, সেটা আমার কাছে মনে খুবই ইম্পর্ট্যান্ট একটা দেশের ওই জায়গায় প্রোগ্রেস করার জন্য। যখনই আমাদের দেশের কোনো একটা মানুষ বিপদে পড়ে, ক্রাইসিসে পড়ে, তখন আমরা মানে হা করে থাকি, বিকজ উই হ্যাভ আ কমপ্লিটলি ডিভাইডেড, ডিস্টর্টেড কমিউনিটি। I agree with you. Shifts are coming. I have seen a major shift coming in the, I would say, not generation who are in their 50s and 60s. Bitching tendency ওই গ্রুপটাতে একটু বেশি। So I think আমাদের generation, a little bit younger generation, like who are in the 30s and their 40s, তাদের মধ্যে আমার মনে হয় a lot of us are academically educated from here. So basically we can call kind of ourselves Canadian educated professionals. এই বাঙালি জেনারেশনটার মধ্যে এই টেন্ডেন্সিটা একটু কম, বিচিং টেন্ডেন্সিটা একটু কম। So I think the shift is coming. I do agree with you, and I have seen it personally myself. এবং আমি এই কারণে মেইনস্ট্রিম বাঙালি কমিউনিটি থেকে অনেকটাই দূরে থাকি, but shifts are coming, and I think we can bring the shift ourselves to see the change that we want. Oh, no, absolutely. I wish you all the best. Thank you, Apu. Thanks a lot for your time. Already আপনার রাত 1টা বাজে, and thank you so much. Thank you so much. It was a pleasure speaking with you, Yahia Amin bhai. It was really wonderful speaking with you, and I wish we could go on and on. There's a never-ending topic that we can talk about Canada. So based on the comments and based on the questions that people ask, মানুষের অনেক কোয়েরিজ থাকতে পারে, মানুষ সাজেস্ট করতে পারে যে আপনি কানাডার আরও মোর স্পেসিফিক কিছু ব্যাপারে কথা বলেন, কারণ আমরা কিছু ব্যাপারে আজকে কথা বলতে পারি নাই, লাইক ইনভেস্টমেন্ট, বিজনেস অপরচুনিটিস, যেগুলো নিয়ে যদি সর্ট অফ
আমরা দেখি যে মানে ইন্টারেস্ট মানুষের, দেন ডেফিনেটলি উই উইল টক অ্যাবাউট অল অফ দ্যাট। সো থ্যাংক ইউ আপু, থ্যাংকস আ লট। Thank you so much. Thanks to the audience as well. And I wish everybody who is interested to coming to Canada all the very best from my heart. Thank you.